রিসোর্টের পক্ষ থেকে দুজনের জন্য এক রাত্রি নক্ষত্রবাড়িতে থাকার সুযোগ। অনুষ্ঠানে প্রথম টেলিফোন দাতার জন্য সেলিব্রিটির পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সিটিসেল তারকা বছরের আজকের আয়োজন শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা থাকছে। চ্যানেল আয়ের পর্দায় সবসময় আপনারা নানান রকম আয়োজন দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আনন্দ বা ভালো লাগা এখানে কিন্তু আমাদের সার্থকতা। বিভিন্ন রকম নাটক, গানের অনুষ্ঠান কিংবা টক শো, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু প্রিয় শিল্পীদেরকে আমরা চেষ্টা করি আপনাদের কাছাকাছি নিয়ে আসবার সরাসরি আয়োজনের মধ্য দিয়ে। আর ইমপ্রেস টেলিফিল্মের যে প্রোডাকশনগুলো আছে, যে প্রযোজনাগুলো আছে, তার মধ্য দিয়ে অনেক অনেক চলচ্চিত্র আপনাদেরকে আমরা বিভিন্ন সময়ে উপহার দিয়ে যাচ্ছি। তেমনি একটি চলচ্চিত্র নিয়ে আজ আমরা কথা বলবো। চলচ্চিত্রটির নাম গাড়িওয়ালা এবং আজকে এই চলচ্চিত্র নির্মাতা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আশরাফ শিশির এবং সেই সঙ্গে এই চলচ্চিত্রের অভিনয় শিল্পী, অন্যতম অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজন। কেমন আছেন? এবং অনেক অনেক শুভকামনা, আগাম শুভকামনা, কারণ গাড়িওয়ালা ছবিটি এই ঈদের মুক্তি পাচ্ছে এবং সেই সঙ্গে চ্যানেল আয়ের পর্দায় প্রদর্শিত হবে চ্যানেল আয়ের সকল দর্শকদের জন্য। শুরুতে যদি আমি চলচ্চিত্রের নির্মাণ এবং অন্যান্য প্রসঙ্গে আসি, প্রাপ্তি প্রসঙ্গে আসবো, কিন্তু নির্মাণ প্রসঙ্গে যদি আসি নির্মাতার কাছে, আসলে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এগুলি যারা আমরা লিখি, নির্মাণ করতে চাই বা করি, অনেকটা সন্তান প্রসবের মতো যন্ত্রণা, আনন্দের জায়গা। তো আসলে এক কথাতেই বলা যায় যে সেই যে যন্ত্রণাগুলোর পরে সেই সৃষ্টির যে আনন্দটুকু পাই, গাড়িওয়ালা আসলে সেরকম একটি জায়গা থেকে কাজ করা এবং প্রাপ্তির জায়গা, আনন্দের জায়গা তৃপ্তির জায়গা সেখানে। গাড়িওয়ালা যখন আপনি নির্মাণ শুরু করেছেন তার আগে গল্পটি ছিল, প্রেক্ষাপট ছিল, শুরুর একটা শুরু গল্প থাকে। সেই গল্পটা যদি আসে যে কি নিয়ে এই গল্পটা আপনার মাথায় এলো এবং তাই নিয়ে আপনি ভাবতে শুরু করলেন বিস্তার করে। আসলে আমি শৈশব থেকে লেখালেখি করি, তো আমার একটা গল্প ছিল এরকম। গল্পটা আমি লিখেছিলাম এটা ভেবে যে গাড়িওয়ালাতে দুই শিশুকে আমরা দেখাই যারা হলো অনেক দূরের গ্রাম থেকে শহরে শাপলা বিক্রি করতে আসে, কলমি শাক বিক্রি করতে আসে। তো ঠিক ওই বয়সটাতেই আমাদের বাড়িতে, আমাদের শহরে অনেক দূরের গ্রাম থেকে ভোর রাতে শাপলা তুলে দুইটি ভাই শিশু তারা বিক্রি করতে আসে। ওইটা আসলে আমার মনে দাগ কেটেছিল। আর পাশাপাশি আসলে আশাগুলি যেন জীবনের বাইরে এক লাইন লিখটা, খুব কাল্পনিক গল্পের দিকে আমি চাই না। তো এরকম অনেকগুলো গল্প, ঘটনাকে সংযোজন করেই আসলে গাড়িওয়ালা গল্পটি লেখা হয়েছিল। পরে সেটা আসলে চলচ্চিত্র দেওয়া হয়েছে। এর কাহিনী, চিত্রনাট্য সবকিছুতেই আপনার মতো অবদান, এটা আপনি সন্তান হবে যেটি শুরুতেই বলা হচ্ছিল। এই চলচ্চিত্রের অন্যতম একটি চরিত্র রোকেয়া প্রাচী। আপনার কাছে আসি, এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা বা কেমন মনে হচ্ছে? অভিজ্ঞতা খুব ভালো ছিল বলে কাজটা আসলে ভালো লাগছে, এটা স্বীকার করতে হবে। আমার জন্য বলবো যে আমার চলচ্চিত্র শিল্পী হিসেবে আমার একটা যেগুলো কাজ করেছে তার মধ্যে অবশ্যই গাড়িওয়ালা একটা অন্যতম জায়গা রাখি। কারণ ছবিটা যখন প্রথমে শুরু করি আমার সেই সময় এখন আস্থা তৈরি হয়েছিল, কারণ পরিচালক যখন আমাকে গল্প এবং পুরো টিমটা কীভাবে সাজিয়েছেন এটা শুনলাম, আমার মনে হচ্ছিল যে এই কাজটা সত্যি সেরকম পর্যায়ে হবে এবং শুটিংয়ে গিয়েও আমার তাই মনে হচ্ছে। এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে গাড়িওয়ালা ছবিতে সেরকম একটি চরিত্রের জন্য পরিচালক ভেবেছেন। মানে এই ভাবনাটাই তো আসলে প্রথম কাজ, কারণ পরিচালক যখন তার সৃষ্টিতে ভাবেন এই আর্টিস্ট সেখানে কাজ করবেন, তারপর আর্টিস্টের দায়িত্ব হচ্ছে সেটা আসলে 100% সাকসেসফুল করে দেয়, মানে আমার দায়িত্ব হবে। আমি চেষ্টা করছি দায়িত্ব নিয়ে কাজটা করতে। তবে চলচ্চিত্র আসলে পরিচালকের জায়গা, আর আর্টিস্ট হচ্ছে পরিচালকের শিশু। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে গাড়িওয়ালা ছবিটা কাজ করতে যাওয়া এবং
কাজ করতে যাওয়ার সেই সময়গুলো, সবাই যে টিম সাজিয়েছেন যেভাবে, সবকিছু মিলে মানে সেই রকমই একটা জায়গা ছিল যেখানে আসলে একজন শিল্পীকে উনি ঢাকা থেকে নিয়ে গেলেন, শিল্পী এসে অভিনয় করে ঢাকায় ফেরত গেলেন, ব্যাপারটি সেরকম ছিল না। এবং ছোটবেলা থেকে যে গল্পটা আসলে দেখে এসছেন, জীবনের যে গল্প, সেই জীবনের গল্পে আসলে আমাদের তিনি দাঁড় করেছে। এই জার্নিটা আমাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি করেছিল, এবং বন্ধনটা তৈরি করতে পেরেছিল বলে গাড়িওয়ালা কিন্তু আজকে এই জায়গায় এসছে। এবং আমার কাছে মনে হয় যেটা আমাদের খুব অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল গাড়িওয়ালাতে অভিনয় করা। এবং অবশ্যই আমার চরিত্রটাও আমার অন্যান্য ছবির মতোই আমি মনে করি যে, বরং আজকে যদি আমি গর্বের সাথে দর্শকদের বলি যে গাড়িওয়ালা ছবিটি আমাকে আমার অন্যান্য ছবির পরবর্তী সময় এসে আমাকে অবশ্যই একটা উল্লেখযোগ্য অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এটা একজন শিল্পী হিসেবে আমার জন্য খুব আনন্দের। এবং ঠিক নির্মাতার পাশে বসে যখন এইরকম একটি কথা বলা বা এরকম একটি কথা স্বীকার করা হয়, তাহলে নির্মাতার জন্য এটি একটি আলাদা প্রাপ্তির জায়গা হয়। এত জীবন ঘনিষ্ঠ একটি গল্প একেবারেই ছোট করেই আমরা শুনছি আপনার কাছ থেকে, কেননা পুরাটা দেখতে হলে বা জানতে হলে অবশ্যই বড় পর্দায় বা দেখতে হবে, চলচ্চিত্রে দেখতে হবে, পর্দা তো আছে। আর যেহেতু খুব জীবন ঘনিষ্ঠ ছবি, তার জন্য দরকার একেবারে উপযুক্ত প্রত্যেকটি চরিত্র, যেগুলো একেবারে বিশ্বাসের জায়গাকে তৈরি করবে দর্শক যারা তাদের কাছে। সেই জায়গাটাতে আপনি মানে চলছেন বিশ্লেষণ করে নির্বাচনটা কি করে করবেন? একটি কথা আসলে এই প্রশ্নের বাইরেই আমি নিয়ে যেতে চাই, সেটা হলো যে রোকেয়া প্রাচী, যেহেতু আমি নতুন নির্মাতা, তো তার মতো একজন অভিনেত্রী যে নতুন নির্মাতার সঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন, সেটা আমার একটি আনন্দের বিষয় ছিল। কারণ আমরা যখন চিত্রনাট্য নিয়ে ভাবছিলাম, তখন ঠিক যাকে ভেবে সেই চরিত্রটা ভেবেছিলাম সেটা কিন্তু তিনি। আচ্ছা, তো খুব কম অভিনয় শিল্পীর সৌভাগ্য হয় যে তাকে ভেবে কেউ লেখে। তো এটা অনেকটা 100তে 100 হয়ে গেল যখন সম্মতি দিলেন যে উনি কাজ করবেন আমাদের সঙ্গে। তো সেই জায়গা থেকে আসলে ফিল্মটা একটা টিম ওয়ার্ক, সেখানে একজন নির্মাতা যদি খেলতে নামেন তাহলে তাকে গোল খেলতে হবে, এখানে সবারই ভালোভাবে খেলতে হবে। তো সেই জায়গা থেকে যেমন একটি ব্যাপার রয়েছে, আরেকটি ব্যাপার বলতে চাই, সেটা হলো যে যে গল্পের পরিণতি পাঠক আগেই বুঝে ফেলে, দর্শক আগেই বুঝে ফেলে, সেটা আসলে একজনের দুর্বল গল্প হয়ে যায়। তো গাড়িওয়ালার যে গল্পটা, আমি সবসময় বলি এক কথা, যে গাড়িকে পৃথিবীতে কেউ কোনোদিনও হারাতে পারেনি, সেই গাড়ির গল্প হচ্ছে গাড়িওয়ালা। তো রোকেয়া প্রাচী হলো একমাত্র ব্যক্তি যাকে আমি গল্পটা বলছিলাম, উনি আমাকে গল্পের শেষটুকু বলে দিয়েছিলেন। তো দর্শকদের জন্য ওটাই বলতে চাই যে এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের গল্প। আমরা অর্থনৈতিকভাবে সমাজে যে অবস্থানে থাকি না কেন, আমরা আমাদের বিশেষ করে হলো যে মায়েরা কাজ করেন, চাকরি করেন, তারা কি কি বিষয়গুলো ফেস করেন, পাশাপাশি সিঙ্গেল মাদার তারা কি ধরনের বিষয় ফেস করেন, তাদের সন্তানেরা কি ফেস করছে, হয়তো একটা গ্রামে একটা হতদরিদ্র পরিবার নিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং তার ভেতরেও যে এই স্বপ্নভঙ্গের জায়গা থাকে, এবং কিভাবে শেষ পর্যন্ত আমরা যে মানুষ এবং আমরা যে সৃষ্টির সেরা, সেটা শেষ পর্যন্ত কোথায় সেই সেরা হওয়ার বিষয়টি এসে দাঁড়ায়। এবং ওইটাই তো আসলে সঠিক মানে অরিজিনাল রিয়েলিটি শো। তো সেই রিয়েলিটি শোর জায়গায় কিভাবে দাঁড়িয়ে যায় সেই শিশুরা, সেই গল্পটি আসলে আমি এখানে আর কারা অভিনয় করেছেন তাই নিয়ে একটু জানবো, তার আগে দর্শক আছেন, উনি কথা বলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, অনেক ধন্যবাদ। বলুন। ভালো আছি। আমি প্রশ্ন করি, প্রথমটা হচ্ছে যে আপনার এই গাড়িওয়ালা মুক্তিটা আপনার চরিত্র সম্পর্কে একটু সংক্ষেপে বলবেন, আর দ্বিতীয়টা হচ্ছে টেলিভিশন মিডিয়াতে এত দেখা যায় না কেন? জি, গাড়িওয়ালা চরিত্রে আগে আমার পরিচালক বলেছেন যে একজন মায়ের গল্প, যেটা আসলে মায়ের গল্প না, এটা হচ্ছে জীবনের গল্প। আমি চরিত্রটা ব্যাখ্যা করতে চাই না, কারণ খুব শিগগিরই চ্যানেলের পর্দায় এবং সিনেমা হলে ছবি মুক্তি পাচ্ছে। আর খুশি হবো যদি আপনি সিনেমা হলে কি আমার চরিত্রটা ব্যাখ্যা করেন। আর টেলিভিশনে কম দেখা যায়, আসলে কখনো কখনো তো বিরতি নিতে হয় একটু একটু। আর ঠিক বিরতি নেই, আমি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছি, ভালো চরিত্র এলে আবার কাজ করছি, মানে
খুব দৌড়ানোর প্রয়োজন নেই, ভালো চরিত্রের সাথে নিশ্চয়ই আপনি পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের। এখানে আর কার কার অভিনয় করেছেন? এখানে দুইটি শিশু যারা আসলে পুরো গল্পটা জুড়েই আছে, মারুফ আর কাব্য, যারা ওনার সন্তান হিসাবে অভিনয় করেছে। আর সিনিয়রদের ভেতরে বাংলাদেশের একজন প্রথিত যশা শক্তিশালী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, নতুনদের ভিতরে ইমরান ইমু, এরকম প্রায় 400 জন অভিনয় করেছে। আচ্ছা। এবং একদম গ্রামের শিশুরা থেকে শুরু করে গ্রামের যারা থিয়েটার করে, অনেকে সব মিলেই আসলে প্রত্যেকেরই প্রায় সমপরিমাণ অবদান রয়েছে এই ছবির পেছনে। বিষয়টি যেমন এরকম যে ঘটনার প্রয়োজনে প্রত্যেকটি চরিত্রের আবির্ভাব এবং প্রত্যেকটি চরিত্র যার যার জায়গাতেও সেটি যেমন একটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে আমরা চাইনি যে একটু মেকআপ করে সেজে ওই গল্পে আসুক। আমরা চেয়েছি ঠিক ওই গ্রামে ওইভাবে, যেমন আমাদের এখানে একটি যেটা অন্যতম প্রধান চরিত্র হাবিল চরিত্রটার নাম, সে কিন্তু একদম অজব রায়ের একটা ছেলে। কাজেই ওকে কিন্তু ওই মেকআপ দিয়ে ওকে কিন্তু অভিনয় শিখে আনতে পারেনি। ও রিয়েল লাইফে ওরকম গল্প আছে, ফলে ওরা কিন্তু হলো মানিয়ে নিয়েছে ওই গল্পের সাথে, ওই কানেক্ট করতে খুব সহজ হয়েছে তাদের। যেখানে একটি চলচ্চিত্রে, গাড়িওয়ালা চলচ্চিত্রে প্রায় 400 জন অভিনেতা অভিনেত্রী আছেন, ঠিক তেমনি করে কিন্তু প্রাপ্তির ঝুলিতেও কিন্তু মুক্তি পাওয়ার আগেও চলচ্চিত্রে অনেক অনেক প্রাপ্তি অর্জন করেছে, অনেক বেশি। এবং বলতে গেলে রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশে ঠিক এইরকম প্রাপ্তি আসলে কয়টি ছবিতে হয়েছে সেটিও একটি প্রশ্ন তখন দাঁড়ায়। সেটি একটু শুনি। এটা আমি আসলে খুব নিরপেক্ষ জায়গা থেকে বলতে চাই যে সারা পৃথিবীতে অনেক ফিল্ম ফেস্টিভ্যাল হয় এবং প্রযুক্তির কল্যাণে এখন যেটা হয়েছে সেটা হলো যে একটা ফেস্টিভ্যালে 80-90টা দেশ থেকে 1000 ছবি জমা করে। তো ফেস্টিভ্যালের স্ট্যান্ডার্ড আছে, সেটা হলো অনেক পুরনো ফেস্টিভ্যাল বা বড় ফেস্টিভ্যাল, ছোট ফেস্টিভ্যাল, নতুন ফেস্টিভ্যাল। আমি আসলে এটার মান বিচার করি। এই যে প্রাপ্তির কথাগুলো আসছে, এগুলো শুনতে কেন ভালো লাগছে? কিন্তু ইউথেস্ট ছবিটি কিন্তু শুধুমাত্র যেই ছবিটির একটি প্রযোজনা সংস্থা তার জন্য নয়, শুধুমাত্র নির্মাতার জন্য নয়, এর সঙ্গে ঘনিষ্ঠ যত কলাকুশলী আছেন তারা এবং সমস্ত বাংলাদেশের জন্য কিন্তু একটি প্রাপ্তি। বাংলাদেশের ছবির মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে সারা পৃথিবী দেখছে এবং বাংলাদেশের চলচ্চিত্র আছে সারা পৃথিবীতে প্রদর্শিত হচ্ছে। টেলিফিল্মের ছবি এবং আমরা শিল্পী কলাকুশলী আমাদের প্রতিভাটা দেখছে। সেই জায়গা থেকে আমি মনে করি আশেপাশে আমাদের আরেকটা বড় ধন্যবাদ দেওয়া উচিত যে একজন পরিচালক হিসেবে সার্থক, তিনি আমাদের চলচ্চিত্রকে, আমাদের শিল্পকে, আমাদেরকে সারা পৃথিবীর দর্শকদের সামনে নিয়ে গেছেন। কোন ফেস্টিভ্যালটা অনুল্লেখযোগ্য বা কোনটা ভীষণ বড় কিছু ফেস্টিভ্যাল তো আছে, মানে কি বাকিগুলো ফেস্টিভ্যাল না, এই বাদ বিচারে বলতে আমাদের না যাওয়া। অবশ্যই সেটা বলে রাখা ভালো, এগুলো বললাম না নিশ্চয়ই। আর আমি আপনার এই কথাটির সঙ্গে আরেকটি কথা যোগ করতে চাচ্ছি, যেখানে একটু বলছিলেন যে সাউথ আফ্রিকা হোক, ভেনেজুয়েলা হোক, যে কোনো দেশে যারা ইসলামে থাকে, যারা বস্তিতে আছে, তারাও এই ছবিটি দেখছে। যেই গল্পটি আপনি ছোটবেলায় দেখেছেন বা আপনি আপনার গ্রাম থেকে দেখেছেন এবং সেই দেখা থেকে একটি নির্মাণ, সেই জিনিসটি কিন্তু, সেই দৃশ্যপটটি কিন্তু দেশের বাইরেও আছে, সেখানেও আসছে। সেই জীবনটা মানে আমেরিকায় যে হাই সোসাইটি, সেখানে যেরকম জীবন আছে, ওরকম ডিভোর্সি মাদার আছে, তার সন্তানরা কি ফেস করে সেগুলো আছে। এই আমার ধারণা যে এই যে মানবিক যে জায়গাটা, সম্পর্কের জায়গা, সেটা আসলে সারা পৃথিবীতে এক, এবং যে কারণে সহজেই অডিয়েন্স রিলেট করতে পারছে। এবং সার্থকতাটাও কিন্তু এই জায়গাতে যে আমি যা দেখছি, যা দেখে আমি এটি বিস্তার করছি, ঠিক তেমনই কিছু সার্বজনীন। অনেক ধন্যবাদ। ঈদে আসলে গাড়িওয়ালা সিনেমা হলে রিলিজ হচ্ছে, চ্যানেল প্রদর্শিত হচ্ছে। এটাতে সবচেয়ে বড় সংবাদ, বড় বিষয় মনে করি যে আমার অভিনেতা একটা চলচ্চিত্র দর্শকের সামনে আসছে। আর টেলিভিশন নাটক ঈদে কিছু আসবে হয়তো, কিন্তু আমি মানে দর্শকদের জলদি বলতে চাই, সিনেমা হলে এসে আপনারা যদি গাড়িওয়ালা দেখেন, অবশ্যই চ্যানেল এক পর্দায় দেখেন, তাহলে আমাদের কাজ সার্থক হবে। অবশ্যই এই ঈদে যেহেতু মুক্তি পাচ্ছে এবং চ্যানেল আইতেও প্রদর্শিত হচ্ছে গাড়িওয়ালা চলচ্চিত্রটি, ঈদের 5ম দিন। আমরা এই মুহূর্তে একটু প্রোমো দেখে আসি, চলুন, তারপর আবার ফিরছি আপনার আলোচনা। পাঁচটা মহাদেশে 8টি দেশে
25টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী 14টি পদকপ্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র আশরাফ শিশিরের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম জুড়ে গানের ওয়ার্ল্ড প্রিমিয়ার শুধুমাত্র চ্যানেল আইতে ঈদ আয়োজনের পঞ্চম দিন সকাল 10:30 দেখতেও এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে যায়। একটু আমি জানতে চাই কাছে আপনার কাছে, আশরাফ শিশির একজন নির্মাতা, আপনি অনেক অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছেন, আপনি নিজেও নির্মাণ কাজের সঙ্গে আছেন, একজন নির্মাতা হিসেবে আশরাফ শিশির কেমন ছিল? আমার তো যাত্রা শুরু মুশকিল ইসলামের হাত থেকে, তারপর জাভেদ মাসুদ, তারপর গোলাম রব্বানী বিপ্লব, তারপর হচ্ছে গৌতম ঘোষ এবং আশরাফ শিশির। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে সেই প্রথম ছবির চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে আমার যে লম্বা জার্নি, তাতে আমার প্রথম মনে হয় যে আশরাফ শিশিরের প্রথম ছবি পরিচালক হিসেবে, কিন্তু প্রথম ছবি হিসেবে তাকে আমার আঙ্কুরা মনে হয়। আমার মনে হচ্ছে তিনি প্রকৃত অর্থে একজন পরিচালকের যে প্রাপ্যতা, যে দক্ষতা, যে যোগ্যতা থাকা প্রয়োজন, এবং একজন পরিচালক যেমন করে পুরো ছবিটিকে নির্মাণ করবেন, যে দক্ষতা দিয়ে পুরো টিমটাকে কন্ট্রোল করবেন, সে পুরো জিনিসটা তার মধ্যে ছিল। বরং কোনো কোনো জায়গায় আমি তাকে অন্যদের থেকে অনেক বেশি ঠান্ডা মস্তিষ্কে দেখেছি, খুব ঠান্ডা মাথায় গ্রামের সব কিছু খুঁটিনাটি ম্যানেজ করছেন। পুরো জার্নিটা আমি কিন্তু তাকে রাখতে দেখিনি, এবং সবকিছু খুব সুন্দরভাবে সিস্টেমিক ভাবে তৈরি করা, কিভাবে আসছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, টিম কেমন করে। হয়তো পেছনে অনেক গল্প আছে, হয়তো পেয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি একজন শিল্পী হিসেবে এই পুরো জার্নিটার মধ্যে যখন থেকেছি, আমি খুব ঠান্ডা পরিশীলিত ভাবে কাজটা করতে পেরেছি। এই যে সুন্দর করে পুরো টিমটাকে তৈরি করা, এটা আসলে এই পুরো জিনিসটার ক্রেডিট কিন্তু এদের পরিচালক, এবং ওনাকে আমার ওখানে 100% একজন পরিচালক মনে হচ্ছে। নতুন পুরনো এই ব্যবসায়ের মধ্যেই নেই, মানে সুযোগই ঘটে। আর সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আমার কাছে আমাদের ওই জার্নিটা, ওই যে গল্পটা উনি ছোটবেলায় দেখেছেন, সেই গল্পের মধ্যে আমাদেরকে উনি নিয়ে গেছে উনার যোগ্যতা দিয়ে। তো আজকে যে এতগুলো পুরস্কারের কথা বলছেন, এই ক্রেডিট কিন্তু আসলে তারই, কারণ উনি পরিচালকই ছবিটাকে নিয়ন্ত্রণ করেন, পরিচালকই হচ্ছে আসলে সব। কি বলবো, এখানে আসলে শিল্পী তো আসলে একটু বিনয়ী হবে, না না না, যদি এটাই করে থাকেন সাধারণত। তো আসলে আমরা তো পেছনের মানুষ, পেছনে নির্মাণ করি, কিন্তু ওনারা পারফর্ম করেন। তো সেইটা একটা বড় বিষয়। আমি আবারও বললাম যে উনি যদি এই চরিত্রে অভিনয় না করতেন, আরেকজন নিশ্চয়ই করতেন, কিন্তু সেই অপূর্ণতা থেকে যেত যে আমি যাকে নিয়ে ভেবেছিলাম তিনি নাই। তো উনি কিন্তু ছিলেন, কাজেই ওনার যে অবদান বা যে জায়গা, সেটা ফেলে দেওয়া না। এবং উনি বাংলাদেশের একজন পরীক্ষিত অভিনেতা, আর উনি এমন এমন কিছু নির্মাতার নাম করলেন যারা আমার বয়সে অনেক সিনিয়র, যোগ্যতায় এবং তারা কীর্তিমান। হ্যাঁ, তো তাদের সঙ্গে যে একসাথে নাম উচ্চারিত হচ্ছে কোনো না কোনো ভাবে, সেটা আসলে আমার অনেক বড় অ্যাওয়ার্ড আমার জন্য। আর কিছু অ্যাওয়ার্ড আছে, সেই গল্প আপনি জায়গায় করতে দিতে পারেন। জি, শুনি। মানে দর্শকদের জন্য আসলে ইন্ডিয়াতে নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যাল, সেখানে আমরা গাড়িওয়ালা জমা দিয়েছিলাম। সেখানে 3টা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে গাড়িওয়ালা। সেখানে আরো কয়েকটা পুরস্কার পেয়েছে বম্বের ছবি এবং ইটালির ছবি, কিন্তু বেস্ট ফিল্ম হয়েছে গাড়িওয়ালা। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস রোকেয়া প্রাচী, এবং বেস্ট চাইল্ড আর্টিস্ট হচ্ছে আমাদের মারুফ। তো এরকম 3টা অ্যাওয়ার্ড আমরা আসলে এবার ঈদের ভেতরে আমরা কলকাতা যাচ্ছি এই অ্যাওয়ার্ড আনার জন্য। প্রথম জানালাম আমরা এই যে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিকে আরেকটি সুখবর আমরা জানছি। অনেক অনেক অভিনন্দন, শুভকামনা, আগাম শুভকামনা, এবং এবার ঈদের আনন্দ হয়তো ডাবলের চেয়েও বেশি হচ্ছে, অনেক অনেক বেশি আনন্দের, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমরা শুভকামনা জানাচ্ছি। এবং অবশ্যই যেহেতু ঈদের চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে, আর চ্যানেলের পর্দায় ঈদের পঞ্চম দিন প্রদর্শিত হচ্ছে সকাল 10:20 মিনিটে, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন, আর অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন। আমরা আয়োজনের শেষের দিকে চলেছি। শুরুতে দর্শকদেরকে কুইজ দেওয়া হয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি গাড়িওয়ালার পরিচালকের নাম কি। পরিচালক বসে আছেন আমাদের আশরাফ শিশির, অনেক অভিনন্দন আমরা আবারও জানাচ্ছি তাকে। এখানে সঠিক উত্তরদাতার নাম আছে, এখান থেকে একটি নাম তুলে ঘোষণা করতে হবে। দুজন আছেন, একজন নাম তুলবে, একজন ঘোষণা করবে।
আয়েশা ফামগেট। আয়েশা ফামকেট থেকে অনুষ্ঠানের শুরুতে যিনি ফোন করেছিলেন অভিনন্দন জানাচ্ছি।